ক্যালেন্ডারের পাতা উল্টাবে না এই বছরের, তার আগে পিসি ভাইপো তিহারে যাবে। এটা জন্মসূত্রে জাহাঙ্গীরের নাম জাহাঙ্গীর আর অভিষেকের নাম অভিষেক, জন্মসূত্রে। নাহলে দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই, দুটোই অশিক্ষিত। আর সেখানে এই হাফ প্যান্ট পরা তো জালি MBA ডিগ্রি IIPM-এর, তো তার ভাষা আর জাহাঙ্গীরের ভাষা তো একই হবে। এখন এই যে বলেছিল বাড়িতে নাড়ু পৌঁছে দেবো, ডিজে বাজাবো, সেই বাজাবো, আগেও নিজের সম্পত্তিগুলো সামলাক। এখন বাংলার সবথেকে সততার প্রতীক হচ্ছেন ফিরহাদ হাকিম। যে বাঘের দণ্ডি নিয়ে একটা বলেছি, তোমাদের চ্যানেলেও বলেছি, এবং আমাকে একটা সময় কিছু লোক, আমি বুঝি হতাশা থেকে, বলতো যে আপনার বাঘ কি দণ্ডি কেটে যাবে। আমি বলতাম সঠিক সময়, এই সঠিক সময়টা এখন দেখা যাচ্ছে। বাঘের থাবা এখন এরা খায়নি, পিসি ভাইপো দুজনেই খাবে। দেখুন, সততার একটা লিমিট হয়, কিন্তু অসততার তো কোনো লিমিট নেই, তো করে গেছে। এবং সমস্যাটা হচ্ছে, যেহেতু দেখুন এন্ড অফ দ্য ডে ঘুরে ফিরে সেই জায়গাটা যে আপনি অশিক্ষিত। যারা শিক্ষিত চোর তারা হয়তো চুরি করে খাবারটা খাবে, কিন্তু অশিক্ষিত চোররা ওই থালাবাটিগুলো খাওয়ার পর বেঁধে নিয়ে গিয়ে বিক্রি করবে। আজকে যত অধিকাংশ যে CPIM-এর যে কমিউনিস্ট বুদ্ধিজীবী, সবই ডিপ স্টেটের লোক। আমরা পরিষ্কার অপশান দিচ্ছি যে আপনি ডিসাইড করুন যে আপনি ডক্টর APJ আব্দুল কালাম হবেন, না ইন্ডিয়ান ক্রিকেটার মোহাম্মদ সিরাজ হবেন, না উস্তাদ বিলায়েত খাঁ সাহেব হবেন, উস্তাদ বিসমিল্লাহ খাঁ সাহেব হবেন, আর না কি আপনি শেখ শাহজাহান হবেন, ঔরঙ্গজেব হবেন, জাহাঙ্গীর হবেন। সেখানে তারা পরিষ্কারভাবে বলেছে, সেই সাদউদ্দিন আহমেদ, যে কারা আমাদের সাপোর্ট করবে কাশ্মীরকে ছিনিয়ে আনতে। ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসিস্ট বলেছেন, কংগ্রেস, অরবিন্দ কেজরিওয়াল, অরুন্ধতী রয় আর মমতা ব্যানার্জি। ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট, এই যে নীতি শুরু হয়ে গেল, এবং সেখানে অনুপ্রবেশকারীদের ঘাড় ধরে রাজ্য থেকে বাইরে বের করে দেওয়া হবে, এরকম স্ট্রিক্ট নির্দেশ দিয়েছেন, এবং এক কথায় কোনো রকম টলারেন্স হবে না। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? দেখুন, অনুপ্রবেশ শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের রাষ্ট্রীয় সুরক্ষার জন্য একটা বিরাট বড় বিপদ। এবং অনুপ্রবেশকে নিয়ে আমরা বহু বছর ধরে বলছি, আমি তো বলছি, এই নতুন সরকার তারাও জিরো টলারেন্স নীতি নিয়েছে। এবং যেটা আমি বলি যে দেখুন, অনুপ্রবেশকারীদের আমরা যেটা একটা বৃহত্তর প্ল্যান নিয়েছি, এই আইডেন্টিফিকেশন করা, ডিটেক্ট করা। আমরা দুটো পর্যায়ে কাজ করব। একটা হচ্ছে এই যে র্যাডিক্যালাইজেশন হয়েছে, এটা ডির্যাডিক্যালাইজেশন করা, যারা মূল স্রোতে আবার ফিরে আসবে। আমরা পরিষ্কার অপশান দিচ্ছি যে আপনি ডিসাইড করুন যে আপনি ডক্টর APJ আব্দুল কালাম হবেন, না ইন্ডিয়ান ক্রিকেটার মোহাম্মদ সিরাজ হবেন, না উস্তাদ বিলায়েত খাঁ সাহেব হবেন, উস্তাদ বিসমিল্লাহ খাঁ সাহেব হবেন, আর না কি আপনি শেখ শাহজাহান হবেন, ঔরঙ্গজেব হবেন, জাহাঙ্গীর হবেন। যদি প্রথমটা হতে চান, এই সরকার অল আউট যাবে আপনাকে সাপোর্ট করার। আপনি আমাদের ভারতীয়, আপনি রাষ্ট্রবাদী, ভুল রাস্তায় চলে গিয়েছেন, ফিরে আনবো। আর যদি দ্বিতীয় রাস্তায় যান, ওই সকালে জমা হবে, বিকেলে খরচ হয়ে যাবে। স্যার, এদিকে দেখা যাচ্ছে যে সীমান্ত সুরক্ষার যে কথা দেওয়া হয়েছিল, সেই কথা অক্ষরে অক্ষরে পালন করার জন্য একদম প্রথম থেকে শপথ গ্রহণের পরে এই যে বর্ডার সিকিউরিটির জন্য ঝাঁপিয়ে পড়লেন মুখ্যমন্ত্রী, এবং সেখানে যে সীমান্তে যে খোলা তার, মানে খোলা এলাকা, সেখানে ফেন্সিংয়ের জন্য ইতিমধ্যেই 27 কিলোমিটার জমি হস্তান্তরের প্রক্রিয়া। এই ব্যাপারটাকে কিভাবে দেখবেন? না, এটা তো পরিষ্কার। দেখুন, একটা সরকার, বিশেষ করে সরকারের যিনি প্রধান, তিনি যে মেসেজটা দেবেন, সেই মেসেজটা শেষ পর্যন্ত পার্কোলেট ডাউন হয় অ্যাডমিনিস্ট্রেশনে। 2011-তে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে প্রথম দিন ভবানীপুর থানা থেকে মাঝরাতে গুন্ডা ছাড়িয়েছিলেন। ছাড়িয়ে উনি ক্যামেরার সামনে খুব গর্ব করে বলেছিলেন যে পুরো বাংলার গুন্ডা আমি কন্ট্রোল করি। সেটা বাংলা দেখেছে। শেষ 5 বছরে ওই গুন্ডারা ওনাকে কন্ট্রোল করত, এবং তার পরিণতি দেখেছেন, এবং তার জন্য মমতা ব্যানার্জিকে আস্তাকুড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। এবং বাংলার আজকের যে মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী, উনি যে মেসেজটা দিচ্ছেন সেটা পার্কোলেট ডাউন হচ্ছে, এবং এটাতে ওনার ইন্টেনশনটা খুব ক্লিয়ার যে আমি রাষ্ট্রীয় সুরক্ষার জন্য কাজ করব। ভারতীয় জনতা পার্টি, যেটা আমাদের ঘোষিত নীতি
যে রাষ্ট্র সর্বোপরি, নেশন ফার্স্ট, নো কম্প্রোমাইজ, সেটা উনি অনুসরণ করছেন, করে দেখাচ্ছেন। তাতে দেখবেন এটাতে কি হয়, এই বাংলার মুখ্যমন্ত্রী যেটা করছেন, এটা কিন্তু অচিরেই সীমান্তবর্তী জেলায় যে একটি পুলিশ কনস্টেবল, বিডিও অফিসের লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রত্যেকে ওই নীতিটা মেনে চলবে। কারণ রাষ্ট্রবোধ বা জাতীয়তাবোধ এটা কোনো ট্যাবলেট নয় বা কোল্ড ড্রিঙ্ক নয় যে খাইয়ে দিলাম হয়ে গেল। এটা ওভার আ টাইম পিরিয়ড অফ টাইম, এই যে সিস্টেমটা মানুষকে বুঝতে হবে। যখন মানুষ বোঝে যে ওপর থেকে এই আদেশ, প্রথম প্রায়োরিটিতে জমি দেওয়া হচ্ছে, যেটা 15 বছরে হয়নি, সেটা 11 দিনে হয়েছে, তো মেসেজটা চলে যায়। তো এটা ন্যাচারালি যে ভারতের জন্য বিরাট সুখবর, ভালো খবর। হ্যাঁ, আমি এটা মনে করি না যে এই জমি দেওয়াতেই ন্যাশনাল সিকিউরিটি সেফ সিকিউর হয়ে গেল, নো। কিন্তু আমরা রাষ্ট্র বিরোধী শক্তিগুলোকে আমরা চ্যালেঞ্জ জানানোর জায়গায় পৌঁছে গেছি, সে চ্যালেঞ্জ শুরু হয়েছে। স্যার, এক্ষেত্রে কি চিকেন স্নেকের ওপরে একটি বাড়তি যে গুরুত্ব দেওয়া হচ্ছে, এটা কি মানে খুব অদূর ভবিষ্যতে এই বিষয়টিকে মানে জাতীয় নিরাপত্তা আরও বেশি সুনিশ্চিত করবে বলে মনে হয়? না না, জাতীয় নিরাপত্তার জন্য চিকেন স্নেক এবং ভারত বাংলাদেশ বর্ডার একটা সাংঘাতিক ইম্পর্ট্যান্ট জায়গা। আপনি যদি দেখবেন যে ভারত বাংলাদেশ যে পুরো বর্ডার ধরে যতগুলো সংসদ রয়েছে বাংলাদেশের, প্রত্যেকটাতে কিন্তু জামাত জিতেছে। এটা জামাত, আইএসআই, আল কায়দা, এদের একটা, এবং অবভিয়াসলি আমাদের এপার বাংলার তৃণমূল সরকার, এরা একটা যৌথ অভিযানে নেমেছিল যে বাংলাদেশে বর্ডারের ওপারে সমস্ত সাংসদরা হবে জামাতিদের, ভারতবর্ষের মানে বর্ডারের এপারে ভারতবর্ষে পশ্চিমবঙ্গের সমস্ত বিধায়ক সাংসদরা হবে নামে তৃণমূল, আসলে জিহাদি বা জামাতি। তারপর তাদের পক্ষে খুব সুবিধা হবে এই চিকেন স্নেকটা কেটে দেওয়া, যেটা ওরা পশ্চিম দিকে শুরু করতে পারেনি পাকিস্তান আইএসআই, সেটা পূর্ব দিকে করার। এর পেছনে আমেরিকার ডিপ স্টেট রয়েছে, পাকিস্তান আইএসআই রয়েছে, বাংলাদেশের জামাতি এবং অন্যান্য মৌলবাদী সংস্থাগুলো রয়েছে, এবং এপার বাংলায় সংবিধানের শপথ নেওয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার দল ছিলেন। তো বাংলার মানুষ সেটা বুঝতে পেরে এদের ছুঁড়ে ফেলে দিয়েছে। ডিপ স্টেটের কথা বলছেন স্যার, আমি একটুখানি জানাতে চাইবো যে 2008-9 সালের উইলকিংস্টনে যে মার্কিং নথি যেটা সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে বামেদের আমেরিকা বিরোধী নীতি, যেমন নিউক্লিয়ার ডিল আর কি, তারা সেই কারণেই নাকি মার্কিন প্রশাসন বাংলায় ক্ষমতা পরিবর্তনে আগ্রহী হয়েছিল। বিশ্লেষক হিসাবে এই বিদেশি যে হস্তক্ষেপ, এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে বলে আপনি স্যার মনে করেন? অ্যাবসলিউটলি, বামেদের যেটা একটা, বামের একটা অদ্ভুত দুবিধার মধ্যে থাকে। ওরা ওই দ্বন্দ্বমূলক বস্তুবাদ তো ওদের নীতি, এবং ওই দ্বন্দ্বটা ওদের মধ্যে সবসময় চলছে, করব কি করব না, খাবো কি খাবো না, এই করতে করতে বাংলার মানুষই ওদের বাদ দিয়ে দিয়েছে। এবার আপনি দেখুন না, এই আমার নির্বাচনে, আমার বিধানসভা ক্ষেত্রে ওদের ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জির পোস্টার, অধিকাংশ পোস্টার দেখবেন প্রচারিত সিপিআই লিবারেশন, দীপঙ্কর ভট্টাচার্য নকশাল। আবার ওই দীপঙ্কর ভট্টাচার্য প্রেস কনফারেন্স করে বলছেন তৃণমূলকে ভোট দিতে হবে। আবার ওই দীপঙ্কর ভট্টাচার্য সিপিএমকে সাপোর্ট করছে। সিপিএম তৃণমূল না লিবারেশন না কংগ্রেস নিজেরাই বুঝতে পারছে না, এবং শেষ মুহূর্ত অবধি ওরা কনফিউশনে থেকে বাড়ি গেছে। এই যে অবস্থা ওদের, ওরা ওদিকে বলছে ওরা আমেরিকার বিরুদ্ধে যাবে, ওরা আবার পাকিস্তানপন্থী, পাকিস্তানের মেন্টার হচ্ছে আমেরিকা, এই সব নিয়ে সিপিএম নিজেরাই ঘেটে রয়েছে। আমি আপনাকে একটা উদাহরণ দিই, আমি আপনাকে ওই ভিডিওটা দিয়েও দিচ্ছি, আমার কাছে রয়েছে, কালকে আমি একটি চ্যানেলেও সেটা বলেছিলাম, দেখিয়েছি 2 বছর আগে। এটা বহুবার আমি এই নিয়ে মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করেছি। পাকিস্তান ইসলামাবাদের, সেন্ট্রাল ইসলামাবাদের মেম্বার পার্লামেন্ট শাহাদুদ্দিন আহমেদ, তিনি আবার নওয়াজ শরীফ সরকারের মন্ত্রী ইনফরমেশন কালচার। সেই শাহাদুদ্দিন আহমেদ একটি টেলিভিশন চ্যানেলে ডিবেটে বলছিলেন যে बहुत जल्दी हम कश्मीर को छीन के ले आएंगे हिंदुस्तान से, और 370 भी हम वापस लाएंगे इंशाल्लाह। সাংবাদিক বললেন যে আপনি এটা কি করে বলছেন, মানে ভারত এবং পাকিস্তানেরই সাংবাদিক, যে আপনি ভারত থেকে ছিনিয়ে আনবেন কাশ্মীর, সম্ভব? बोला हाँ, हिंदुस्तान बहुत बड़ा मुल्क है और इसमें हमारा बहुत एम्पैथाइजर है, कोट अनकोट, और নাম বলেছিল, আমার কাছে আছে। কালকে কমিউনিস্ট পার্টির একজন ছিলেন বক্তা আমার সঙ্গে ডিবেটে, তিনি ওটা চ্যালেঞ্জ করেন, সঙ্গে সঙ্গে তাকে খুলে শুনিয়ে দিয়েছি, তখন সে ঢোক গিলতে শুরু করেছে।
সেখানে তারা পরিষ্কারভাবে বলেছে সেই সাহাদুদ্দিন আহমেদ যে কারা আমাদের সাপোর্ট করবে কাশ্মীরকে ছিনিয়ে আনতে। ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসিস্ট বলেছেন, কংগ্রেস, অরবিন্দ কেজরিওয়াল, অরুন্ধতী রয় আর মমতা ব্যানার্জি। তো এদের সেই সিপিএমকে এদেরকে আমেরিকা কেন সরাবে? এরা তো ডিপ স্টেটেরই লোক। আজকে যত অধিকাংশ যে সিপিআইএমের যে কমিউনিস্ট বুদ্ধিজীবী সবই ডিপ স্টেটের লোক। এরা আগে রাশিয়া করে চিৎকার করতো, রাশিয়া ওদের পাত্তাও দেয় না এখন। চীনও তো পাত্তা দিচ্ছে না, আমেরিকার থেকে টাকা নিয়ে চলছে। স্যার, এই ক্ষেত্রে নথিতে পরিষ্কার লেখা আছে ব্যাটল ফর বেঙ্গল, তৃণমূলকে ক্লিয়ার ভিক্টরি হিসেবে দেখানো হয়েছে এবং শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে সিআইএ মার্কিং এই সমস্ত ডিপ স্টেট এক কথায় অ্যাসেট হিসাবে ধরে নেওয়া হয়েছিল। রাজনৈতিকভাবে এটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ? দেখুন, এটা আপনি জানেন যে হিলারি ক্লিন্টন যখন বিদেশ সচিব, উনি যখন ভারতবর্ষে এসেছিলেন, একটা ছোট্ট রাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্তে 1.5 ঘন্টা আলোচনা করেছেন। প্রশ্ন থাকবেই। এবং সিঙ্গুরে যে ঘটনাটা ঘটেছিল, দীর্ঘদিন যে আন্দোলন এটসেট্রা, শোনা যায়, আমি জানি না অভিযোগ কতটা সত্যি, যে একটি কোরিয়ান বহুজাতিক গাড়ির কোম্পানি, তারা টাটার কম্পিটিটর হিসাবে তারা স্পন্সর করেছিল মমতা ব্যানার্জির ওই প্রোগ্রাম, যাতে টাটা পশ্চিমবঙ্গে ন্যানো মুখ দেখাতে না পারে। একটা বহুজাতিক কোম্পানি। তো এরকম অভিযোগ মমতা ব্যানার্জির বিরুদ্ধে বহু রয়েছে। তো সেগুলো এখন বেরোবে, ঠাকুমার ঝুলি থেকে কি বার করা যায় দেখা যাক। স্যার, তবে বাংলা থেকে নিয়ে রাজনৈতিকভাবে হোক বা সামাজিকভাবে হোক, এদের কেন এত ইন্টারেস্ট? না, দেখুন, এটার অনেকগুলো কারণ রয়েছে। এক, বাংলা হচ্ছে, পশ্চিমবঙ্গ হচ্ছে উত্তর পূর্ব ভারতের গেটওয়ে। এই যে ওদের একটা আমেরিকার ডিপ স্টেটের চিরকালীন সমস্যা রয়েছে যে ভারতবর্ষ যেরকমভাবে ইকোনমিকে আগে এগিয়ে যাচ্ছে, তো ভারতবর্ষ কিন্তু আমেরিকার জন্য সবথেকে বড় থ্রেট। চীনও নয়, চীন স্যাচুরেশন এসে গেছে। রাশিয়ার এই জনসংখ্যা নেই ভারতবর্ষে, কিন্তু 20 থেকে 30 বছরের যে শিক্ষিত যুব সমাজ, তার যা সংখ্যা, পৃথিবীর অর্ধেকের ওপর দেশের টোটাল জনসংখ্যা তার থেকে কম। ভারতবর্ষে মধ্যবিত্তদের যে একটা বিশাল বড় অর্থনীতি রয়েছে, বিশাল বড় মার্কেট, সারা পৃথিবীতে নেই। ভারতীয় মেধার কোনো তুলনা হয় না। তো এই জিনিসগুলো আমেরিকার জন্য একটা বিরাট বিপদ। তার জন্য আমেরিকা কিছুতেই চায় না যে ভারতবর্ষে ইকোনমিক, রাজনৈতিক একটা স্টেবিলিটি থাকুক। একসময় সিআইএর ঘোষিত প্রোগ্রাম ছিল অপারেশন 7 সিস্টার্স, নর্থ ইস্টের, সেটা ওরা চালাচ্ছে। এবং ভারতীয় সেনার জন্য, লজিস্টিকের জন্য চিকেন স্নেক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওটা যদি কেটে নেওয়া যায় তাহলে বিরাট ভারতবর্ষের ক্ষতি। তো তার জন্যই ওদের সবার নজর যে উত্তর পূর্বে ডিস্টারবেন্স চালাতে থাকো, যাকে ভারতবর্ষের সম্পদ, ভারতবর্ষের মন্ত্রিসভা বা সরকারের একটা বড় অংশ ওখানে মনোযোগ দিতে বাধ্য হয়। তো উত্তর পূর্ব বাঁচাবো, দুটোই যখন আমার প্রায়োরিটি হবে, তো ডেভেলপমেন্টটা একটু মার খাবেই। সেটা আমেরিকা চায়, আর আমেরিকার ডিপ স্টেট হয়ে এই সমস্ত রাজনৈতিক দলগুলো কাজ করছে। স্যার, এবারে একটুখানি যদি আমরা বাংলার প্রেক্ষিতে আসি, তাহলে আমরা দেখলাম কি যে পুষ্পা ঝুঁকেগা নেহি বলে সেই জাহাঙ্গীর আজকে বেপাত্তা, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ফলতা নিয়ে অনেক বড় বড় কথা বলেছিলেন, ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন, কিন্তু সেখানে তিনি ফলতাতে ঢুকতেই পারলেন না। কি বলবেন? দেখুন, এটা জন্মসূত্রে জাহাঙ্গীরের নাম জাহাঙ্গীর আর অভিষেকের নাম অভিষেক, জন্মসূত্রে। না হলে দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই, দুটোই অশিক্ষিত। অশিক্ষিত না হলে এই বাংলায় হতে পারে আমার সঙ্গে রাজনৈতিকভাবে মত পার্থক্য রয়েছে, বাংলা কি সমস্ত সাংসদ দেখেছেন ভাবতে পারেন? মানে ত্রিদীপ চৌধুরী, হীরেন মুখার্জি, সব বামপন্থীরা, অথবা আমাদের তপন শিকদার, জলুবাবু, কাদের আমরা দেখেছি, কংগ্রেসের কারা দেখেছি। আর সেখানে এই হাফ প্যান্ট পরা, তো জালি MBA ডিগ্রি IIPM-এর, তো তার ভাষা আর জাহাঙ্গীরের ভাষা তো একই হবে। এখন এই যে বলেছিল বাড়িতে নাড়ু পৌঁছে দেব, ডিজে বাজাবো, সেই বাজাবো, আগেও নিজের সম্পত্তিগুলো সামলাক। তো ওর আর তার জন্য ওই সমস্ত ভাষা। এখন জাহাঙ্গীর গ্রামে ফলতায় থেকে ও পুষ্পা ঝুঁকেগা নেহি বলছে, কারণ এটা তো অশিক্ষিতরা ফিল্মি ডায়লগ দেয়। মমতা ব্যানার্জিও তাই দেন, অভিষেক ব্যানার্জিও তাই দেন। এর অশিক্ষিতের দল এরমই কথা বলবে।
এদিকে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 21টি সম্পত্তি এবং 17টি সম্পত্তির ওপরে সরাসরি নোটিশ জারি করা হয়েছে। সেখানে এই যে তথাকথিত যে বাড়ি নিয়ে বহু চর্চা, সেই বাড়িতেও অদূর ভবিষ্যতে বুলডোজার চলতে পারে এরকম কিন্তু আশঙ্কা করছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অপরদিকে ফিরহাদ হাকিম মেয়র হয়ে তিনি বলছেন তার কাছে নাকি এরকম কোনো খবরই ছিল না, আমাকে না জানিয়ে নোটিশ সাবমিট করা হয়েছে। ফিরহাদ হাকিম কি কোনো রকমভাবে গা বাঁচানোর চেষ্টা করছেন? ফিরহাদ হাকিমের নিজের গাটা থাকলে তো তারপর গা বাঁচানোর চেষ্টা করবে, আছে কি কিছু? এখন ব্যাপারটা হচ্ছে যে এরা না বিপদে পড়ে এখন কি করবে ভেবে পাচ্ছে না। বা একটা বাংলায় কথা হয় না, হিন্দিতে একটা কথা হয় যে জব গাঁव में बाढ़ का पानी घुसता है कुत्ता भी छत पे चढ़ जाता है। তো এখন বাংলার সবথেকে সততার প্রতীক হচ্ছেন ফিরহাদ হাকিম। তো সেও ছাড় পাবে না এই সমস্ত কথা বলে, এই সমস্ত নাটক করে। কুণাল ঘোষই হোক আর ফিরহাদ হাকিম হোক, কেউ ছাড় পাবে না। স্যার, আপনি এই যে রাজনৈতিক প্রেক্ষিতে আপনার এই পদগ্রহণ এবং সেখানে আপনি যথেষ্ট ওয়াকিবহাল, একজন সাংসদ হিসাবে এত বেনামি সম্পত্তি থাকতে পারে কি করে? না, দেখুন, সততার একটা লিমিট হয়, কিন্তু অসততার তো কোনো লিমিট নেই। তো করে গেছে। এবং সমস্যাটা হচ্ছে যেহেতু দেখুন এন্ড অফ দ্য ডে ঘুরে ফিরে সেই জায়গাটা যে আপনি অশিক্ষিত। যারা শিক্ষিত চোর তারা হয়তো চুরি করে খাবারটা খাবে, কিন্তু অশিক্ষিত চোররা ওই থালাবাটিগুলো খাওয়ার পর বেঁধে নিয়ে গিয়ে বিক্রি করবে। এ তো অশিক্ষিত চোর। পরিবার কি ছিল আর পরিবার কি হয়ে আছে মা, তো বোঝা যাবে। এখন তো একটার পর একটা বেরোবে কেস। আগামী 5 বছর আইনি লড়াই থেকে বাঁচুক। আর এখন তো আর রাজ্যের গরিব মানুষের করদাতাদের টাকায় কপিল সিব্বল আসবে না। তো এখন ওদের নিজেদের ওই চুরির টাকা দিয়ে লড়তে হবে। দেখুন, আমি আপনার মনে আছে কি না জানি না, আমি গত 3-4 বছর ধরে যখন বলেছি এই চাকরি চুরি, কয়লা চুরি, গড়ি চুরি, লিপস অ্যান্ড বাউন্স, যে বাঘের দণ্ডি কাটা নিয়ে একটা বলেছি, তোমাদের চ্যানেলেও বলেছি। এবং আমাকে একটা সময় কিছু লোক, আমি বুঝি হতাশা থেকে বলতো যে আপনার বাঘ কি দণ্ডি কেটে যাবে। আমি বলতাম সঠিক সময়, এই সঠিক সময়টা এখন দেখা যাচ্ছে। বাঘের থাবা এখন এরা খায়নি, পিসি ভাইপো দুজনেই খাবে। স্যার, তাহলে এই পরিপ্রেক্ষিতে শেষ প্রশ্ন থাকছে, সেটা হচ্ছে যে প্রায় 5 বছর আগে হাওয়াই চটি পড়ে প্রায় 35টি প্লট নামে এবং বেনামে করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয়া, এবং সেখানে দেখা যাচ্ছে যে এই সমস্ত বিভিন্ন জিনিসগুলো এখন বিড়াল থেকে ঝুলি থেকে বিড়াল ছানা বেরিয়ে আসার মতন বেরিয়ে আসছে। তবে কি স্যার খুব অদূর ভবিষ্যতে গ্রেপ্তারির যে শুরু হয়েছে এই সুজিত বাসুর মতন এরকম দুর্নীতিবাজদের দিয়ে, সেটা কি এখন কালীঘাটের দিকেও আসতে চলেছে? অবভিয়াসলি আপনি যদি দেখবেন যে কোনো বড় যদি গাছ, বট গাছ বা কোনো বড় গাছ কাটা হচ্ছে গোড়া থেকে, আগে ডালপালাগুলো ছাঁটা হয়, যাতে গাছটা যখন পড়বে তখন কোলাটারাল ড্যামেজটা কম হয়। আমি সম্ভাবনা না, আমি নিশ্চিত করে বলতে পারি এবছরের ক্যালেন্ডারের পাতা উল্টাবে না এই বছরের। তার আগে পিসি ভাইপো তিহারে যাবে, একদম শেষ কথা বলছি, যাবে।